তুরস্ক ইসরায়েল যুদ্ধ কি আসন্ন? মুখে বাগমারা বন্ধ করে রিসেপ তাইয়েপ এরদোয়ান এবার সত্যি সত্যি কি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার সাহস দেখাবে, নাকি তলে তলে ডুবে ডুবে আগের মতোই অস্ত্র এবং তেল বিক্রি করবে ইসরায়েলকে? রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চান আর না চান, বেঞ্জামিন নেতানিয়াহু কিন্তু তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ চায় এবং নভেম্বর মাসের আগেই, তার নির্বাচনের আগেই মধ্যপ্রাচ্যে আরো বড় সড়ো একটা যুদ্ধ চাইছে গণহত্যাকারী বেঞ্জামিন নেতানিয়াহু। কারণ ভোটে জিততে গেলে তার জন্য যুদ্ধ বড় দরকার। তাই ইতিমধ্যেই বেঞ্জামিন নেতানিয়াহু তুরস্কের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ একরকম শুরুই করে দিয়েছে। আর এই যুদ্ধের মূল বদ্ধভূমি সিরিয়া। সিরিয়াতে তুরস্কের যে সামরিক ঘাঁটি রয়েছে, যে সামরিক ঘাঁটিতে 17 তারিখে এরদোয়ান পাঠিয়েছিল একটা বিশেষ বাহিনী, আর সেই সামরিক ঘাঁটিতেই 18ই আগস্ট 8টি বিমান হামলা করে ইসরায়েল। এই আবু আল দুহুর সেনা ঘাঁটিতে আক্রমণ করে ইসরায়েল কড়া বার্তা দিয়েছে তুরস্ককে যে সিরিয়ার মাটি, সিরিয়ার আকাশ যদি তুরস্ক ব্যবহার করে ইসরায়েল ছেড়ে কথা বলবে না। এই আবু আল দুহুর অ্যালেপ্পো থেকে খুব বেশি দূরে নয়, এমনকি তুরস্কের বর্ডার থেকে মাত্র 43 মাইল দূরে এই বায়ুসেনা ঘাঁটি। তাই ইসরায়েল ইতিমধ্যেই যুদ্ধের জন্য কয়েক কদম এগিয়েই রয়েছে। তাই এখন প্রশ্ন, সত্যি সত্যি তুরস্কও কি প্রস্তুত যুদ্ধের জন্য? বর্তমান সময়ে নিঃসন্দেহে বলা যায় নেটোর দেশ হিসেবে তুরস্ক একটি অত্যন্ত শক্তিশালী দেশ। ইউরোপ মহাদেশের অধিকাংশ রাষ্ট্র এখন তুরস্ককে সমীহ করে চলে সামরিক দিক থেকে শক্তিশালী দেশ হিসেবে। বর্তমানে তুরস্ক 50টি যুদ্ধ জাহাজ তৈরি করছে আগামী যুদ্ধের জন্য। আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-35 ফাইটার জেট কিনছে, যদিও নিজের দেশে অতীব শক্তিশালী যুদ্ধ বিমান তৈরির কাজ চালাচ্ছে। এমনকি ইউরোপ মহাদেশের একাধিক দেশে তুরস্ক বর্তমানে যুদ্ধাস্ত্র তৈরি করবার কারখানা বানিয়ে চলেছে এবং একাধিক দেশে সামরিক ঘাঁটি তৈরি করছে। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, তুরস্ক আরো একবার মুসলিম বিশ্বের অন্যতম প্রধান রাষ্ট্র হিসেবে নিজেকে গড়ে তুলবার চেষ্টা করছে। আর সেই চেষ্টাতেই মক্কা সামরিক জোটে স্বাক্ষর করেছে তুরস্ক। সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কের এই জোট ইসরায়েলকে কড়া বার্তা দিয়েছে শুরুতেই। তাই ইসরায়েল এতদিন ধরে মধ্যপ্রাচ্যে সে যে তার মৌরসিপাটটা পেয়ে আসছিল, আগামী দিনে সেই একই অবস্থা ধরে রাখতে মরিয়া ইসরায়েল। আর ইতিমধ্যেই ইসরায়েল একটি বার্তা পেয়েছে, সামনের ভবিষ্যৎ তার জন্য খুব একটা অনুকূল ঠেকছে না। কারণ এতদিন ধরে সিরিয়ার আকাশ অনায়াসে ব্যবহার করেছে ইসরায়েলি বায়ুসেনারা, কিন্তু তুরস্ক এখন নতুন করে শুরু করেছে ইসরায়েলি পাইলটদের প্রশিক্ষণ দেয়া। এমনকি সৌদি আরবের টাকায় সৌদি আরব ইতিমধ্যেই 1.6 বিলিয়ন ইউএসডি পরিমাণ টাকা দিয়েছে তুরস্ককে। আর ওই টাকায় যত অস্ত্র হবে সেই অস্ত্র সিরিয়াকে পাঠাবে তুরস্ক। সিরিয়াকে সৌদি আরব এবং তুরস্ক, এই দুই রাষ্ট্র এবং পাকিস্তান, তারা প্রত্যেকেই চাইছে সামরিক দিক থেকে স্থিতিশীল এবং শক্তিশালী করে গড়ে তোলা, যাতে ইসরায়েল আর বেশি এগোতে না পারে এবং তাকে জব্দ করা যায় আগামী দিনে। তাই এই মুহূর্তে জোর জল্পনা শুরু হয়েছে তুরস্ক এবং ইসরায়েল তারা কি পরস্পর যুদ্ধ শুরু করবে? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। শুরুতেই আমি আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন শুরু করি। শুরুতেই আপনাদেরকে যেটা দেখাবো, ইসরায়েলের খবরের কাগজ দ্য জেরুজালেম পোস্ট তারা লিখেছে, আর ইসরায়েল টার্কি গিয়ারিং আপ টু ফাইট ইন সিরিয়ান টেরিটরি। ইসরায়েল এবং তুরস্ক সিরিয়ার মাটিতে যুদ্ধ করবার জন্য কি প্রস্তুতি নিচ্ছে? এখানে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, কেন এই যুদ্ধ সিরিয়ার মাটিতেই হতে হবে? তার অন্যতম কারণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন তুরস্ক একটি বৃহৎ দেশ, তার ইমিডিয়েট প্রতিবেশী দেশ হলো এই সিরিয়া। সিরিয়াতে দীর্ঘদিন রাজনৈতিক অস্থিরতা ছিল। বাশার আল আসাদ সরকারের পতনের পর, আল সারা রাষ্ট্রপতি হওয়ার পর আমেরিকা এবং রাশিয়া উভয় দেশের সঙ্গে বন্ধুত্বের মাধ্যমে আল সারা চেষ্টা করছে তার দেশকে স্থিতিশীল করা। এবং সাম্প্রতিক সময়ে তুরস্ক
দারুণভাবে সিরিয়াকে সহযোগিতা করছে, যাতে করে আগামী দিনে সিরিয়ায় স্থিতিশীলতা আসে। কারণ সিরিয়ার এবং তুরস্কের এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে কুর্দিশ জাতিগোষ্ঠী আছে, তুরস্ককে দারুণভাবে অস্থির করে রেখেছিল বহুদিন ধরে। নতুন করে যাতে এই কুর্দিশ গোষ্ঠী শক্তিশালী না হয়, সেটাও যেমন এরদোয়ান চাইছে। অপরদিকে ইসরায়েলকে জব্দ করবার জন্যেও সিরিয়াকে শক্তিশালী করা দরকার মনে করছেন এরদোয়ান। আর এই ছাড়াও অন্যতম গুরুত্বপূর্ণ কারণ, ইসরায়েল সরাসরি তুরস্ককে আক্রমণ করতে পারবে না। কেন পারবে না? তার এক নম্বর কারণ এই যে তুরস্ক হলো নেটোর সদস্য। যদি ইসরায়েল আক্রমণ করে দেয় তুরস্ককে, তাহলে কিন্তু নেটোর চুক্তি অনুযায়ী আমেরিকা, কানাডা এবং ইংল্যান্ড, জার্মানির মতো রাষ্ট্র, তাদের প্রত্যেককে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যেতে হবে। অর্থাৎ ইসরায়েলের আগামী দিনে বড়সড় বিপদ তৈরি হবে যদি সে তুরস্ককে সরাসরি আক্রমণ করে। এই কারণে যখন তুরস্ক গোটা মধ্যপ্রাচ্য ব্যাপী তার সামরিক উপস্থিতি বাড়াচ্ছে, তখন প্রথম টার্গেট করেছে ইসরায়েলের সিরিয়াকে। সিরিয়াতে বর্তমানে তুরস্ক একাধিক সামরিক ঘাঁটি তৈরি করছে এবং সিরিয়াকে সব রকম ভাবে অস্ত্র দিয়ে, প্রশিক্ষণ দিয়ে শক্তিশালী দেশ হিসেবে গড়তে চাইছে। আর এতেই সর্বনাশ হচ্ছে এই ইসরায়েলের। কারণ ইসরায়েল এই গোটা অঞ্চলে তার অবাধ কর্তৃত্ব তৈরি করতে চায় এবং এতদিন ধরে যেভাবে এই সিরিয়ার আকাশপথকে ব্যবহার করেছে এবং সিরিয়ার গোলান হাইটস অঞ্চল দখল করে নিয়েছে, পালমিরা অঞ্চলে আক্রমণ চালিয়েছে, ঠিক একইভাবে আগামী দিনেও এই সিরিয়াকে ব্যবহার করতে চায় ইসরায়েল। যখন এই পথে বড়সড় চ্যালেঞ্জ আসতে শুরু করেছে, তখনই ইসরায়েল কিন্তু আক্রমণ চালিয়ে দিল এই আবু আল দুহুর এয়ারবেসে। ইসরায়েলি ইন্টেলিজেন্সের কাছে খবর যে তুরস্ক ইতিমধ্যেই প্রচুর পরিমাণে সামরিক অস্ত্র পাঠাচ্ছে সিরিয়াতে। এই খবরে বেঞ্জামিন নেতানিয়াহু মোটেই সুস্থ বোধ করছেন না। মেগাট্রন লিখেছে, Israeli intelligence has information that Turkey is preparing to send offensive and defensive weapons to Syria. ইসরায়েলি গোয়েন্দা মোসাদের কাছে তথ্য আছে যে তুরস্ক সিরিয়ার মাটিতে আক্রমণাত্মক অস্ত্র এবং রক্ষণাত্মক অস্ত্র উভয় অস্ত্রই পাঠাচ্ছে সিরিয়াতে, ইনক্লুডিং এয়ার ডিফেন্সেস। আর এই কথাই জানিয়েছে ইসরায়েলের বেশ কিছু নিউজ চ্যানেল। আর এই প্রেক্ষিতেই যখন ইসরায়েল বুঝতে পারছে যে সিরিয়াতে তাদের দাদাগিরি আর বেশি দিন চলবে না, কারণ তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান, এই ইসলামিক নেটো তারা চাইছে সিরিয়াকে শক্তিশালী করতে। না হলে সৌদি আরব 1.6 বিলিয়ন পরিমাণ টাকা দেয় সিরিয়াকে শক্তিশালী করবার জন্য। এবং এও পর্যন্ত কথা চলছে আগামী দিনে সিরিয়াতে যে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ রয়েছে, সেই প্রাকৃতিক খনিজ তেল উত্তোলন, বাজারজাত করা, এই কাজও তুরস্ক করতে পারে। আর সিরিয়ার সঙ্গে তুরস্কের যখন এই বন্ধুত্ব বাড়ছে, তখনই ইসরায়েল কার্স, যিনি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এবং নিঃসন্দেহে বলা যায় পৃথিবীর অন্যতম জঘন্য, কুৎসিত, রক্তপিপাসু মানুষ এই কার্স, তিনি লিখছেন যে এরদোয়ান ইজ ড্র্যাগিং টার্কি ইনটু ডেঞ্জারাস অ্যাডভেঞ্চারস ইন সিরিয়া। তার দাবি, এরদোয়ান তুরস্ককে সিরিয়ার মাটিতে একটা ভয়ঙ্কর যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তার মানে তারা যুদ্ধ করবে, যুদ্ধ করবার জন্য প্রস্তুত ইসরায়েল, সেটাই জানাচ্ছে। ইসরায়েল উইল নট অ্যালাউ এনি অ্যাক্টার্স টু থ্রেটেন্স ইটস সিকিউরিটি। ওয়াহ, কি অসাধারণ কথা! সে বলছে ইসরায়েল কোনো অ্যাক্টরকে, কোনো অভিনেতাকে, কোনো দেশকে তার দেশের নিরাপত্তাকে বিঘ্নিত করার কোনো সুযোগ দেবে না। যদি তুরস্ক সিরিয়ার মাটিতে সামরিক উপস্থিতি বাড়ায়, তাতেই নাকি ইসরায়েলের নিরাপত্তা বিঘ্নিত হয়, আর তাতেই সরাসরি আক্রমণও করে দেওয়া যায় অন্য কোনো দেশে ঢুকে। এটাই তাদের যুক্তি। তারা বলছে ইট উড বি বেটার ফর এরদোয়ান টু কন্টিনিউ হিজ ডিটাচড ফ্রম রিয়ালিটি ফ্যান্সিফুল রেটরিক এগেনস্ট ইসরায়েল। তিনি পরামর্শ দিচ্ছেন এরদোয়ানকে যে এরদোয়ান এতদিন ধরে যা করে আসছেন, ইসরায়েলের বিরুদ্ধে চোখা কাল্পনিক, বাস্তব বিমুখ সেই ডায়লগ, ঝুড়ি ডায়লগ মারুন, সেটাই তার জন্য ভালো, দেন টু অ্যাটেম্প টু টেস্ট ইসরায়েলস ডিটারমিনেশন টু ডিফেন্ড ইটসেলফ। বরং ইসরায়েলের আত্মরক্ষার যে শপথ, সেই শপথকে যদি পরীক্ষা করবার চেষ্টা করে, তাহলে তুরস্কের জন্য ভালো হবে না। এখান থেকে খুব পরিষ্কার একটা বার্তা, ইসরায়েলের রক্তপিপাসু সামরিক মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্স,
তিনি সরাসরি যুদ্ধের হুমকি দিচ্ছেন রিসেপ তাইপ এরদোয়ানকে। তাই যুদ্ধ যদি আজ নাও হয়, নভেম্বর মাসের আগ পর্যন্ত একবার বড়সড় যুদ্ধ বাঁধার সম্ভাবনা অত্যন্ত প্রবল এই দুই দেশের মধ্যে। চলুন এবার আমরা দেখে নিই তুরস্ক ঠিক কতখানি প্রস্তুতি নিচ্ছে আগামী দিনে ইসরায়েলকে মোকাবেলা করার জন্য। আমরা ইতিমধ্যেই জানি যে মক্কা সামরিক জোটের মাধ্যমে সৌদি আরব, পাকিস্তান, এদিকে টার্কি, এই তিন দেশের সামরিক চুক্তির মাধ্যমে ইসরায়েলকে ইতিমধ্যেই ত্রিভুজের মধ্যে ঘিরে ফেলেছে। তিন দেশ থেকে আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে ইসরায়েলকে, যদি ইসরায়েল যুদ্ধে যাবার কোনো আগ্রহ দেখায়। কারণ যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই রাষ্ট্রগুলির মধ্যে, তার শর্ত অনুযায়ী যদি ইসরায়েল তুরস্কে আক্রমণ করে তাহলে ধরে নেওয়া হবে সৌদি আরবে আক্রমণ করেছে, পাকিস্তানেও আক্রমণ করেছে। তাই চুক্তি মোতাবেক সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক এই তিন রাষ্ট্র একসঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ যাবে। এটা হলো ইসলামিক নেটো। কিন্তু আসল যে নেটো রয়েছে সেই নেটোর সূত্র মেনেও কিন্তু ইউরোপ এবং আমেরিকা তাদেরকেও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামতে হবে। তাই যে কথা আমরা বলছিলাম, ইসরায়েল সরাসরি তুরস্ককে আক্রমণ করবার কোনো সাহস দেখাতে পারবে না। তবে ইসরায়েল বিগত কয়েক মাস ধরে যে কথা দাবি করছে, তারা সাইপ্রাস এবং গ্রিসের সঙ্গে একটি অ্যালায়েন্স তৈরি করছে, যে অ্যালায়েন্স এই সুন্নি মুসলিম রাষ্ট্রগুলো যে অ্যালায়েন্স তার বিরুদ্ধে লড়াই করবে। এখানেও কিন্তু তুরস্ক একটা মাস্টার স্ট্রোক দিয়ে রেখেছে 2019 সালে। লিবিয়ার সঙ্গে এই তুরস্ক একটি মেরিটাইম অর্থাৎ সামুদ্রিক চুক্তি সম্পন্ন করেছে 2019 সালে। এই চুক্তি মোতাবেক এই ভূমধ্য সাগরীয় অঞ্চলের নিরাপত্তাকে দেখভাল করার দায়িত্ব এই দুটি রাষ্ট্রের। যদি ইসরায়েল মনে করে তারা সামরিক সমঝোতা বাড়াবে এই সাইপ্রাস হয়ে গ্রিসের সঙ্গে, সেই রাস্তা কিন্তু তুরস্ক অনায়াসেই বন্ধ করে দিতে পারবে। এই সামুদ্রিক অঞ্চল দিয়ে কোনো ইসরায়েলের যুদ্ধজাহাজ কিংবা ট্যাঙ্কার গ্রিসে যেতে পারবে না, তাতে আক্রমণ করে দেবে এই তুরস্ক। তুরস্ক ইতিমধ্যেই 50টি বৃহৎ যুদ্ধজাহাজ নির্মাণের কাজ চালাচ্ছে যুদ্ধকালীন তৎপরতায়। তাছাড়া ড্রোন টেকনোলজিতেও তুরস্ক অনেক উন্নত। তাই যদি কোনো ইসরায়েলি জাহাজ মনে করে তুরস্কের নির্দেশকে অমান্য করে তারা এই গ্রিসে গিয়ে পৌঁছবে, তাহলে হয় লিবিয়ার দিক থেকে কিংবা তুরস্কের দিক থেকে অনায়াসে আক্রমণ করতে পারবে তুরস্ক। আর বর্তমানে তুরস্ক মধ্যপ্রাচ্যের একাধিক দেশে সামরিক ঘাঁটি তৈরি করছে এবং সেই সামরিক ঘাঁটিগুলিতে প্রচুর পরিমাণে আধুনিক অস্ত্র এবং উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিকদের পাঠাচ্ছে। বর্তমানে কাতারে তুরস্কের অতি শক্তিশালী সামরিক ঘাঁটি রয়েছে। সামরিক ঘাঁটি সিরিয়াতে তো রয়েছে ইরাকে, লিবিয়াতে, এদিকে বসনিয়া হার্জেগোভিনা, আলবেনিয়া এবং আফ্রিকার সোমালিয়া এবং আজারবাইজানের সাম্প্রতিক নতুন অস্ত্র কারখানা তৈরি করছে তুরস্ক এবং সেখান থেকে খুব শীঘ্রই উন্নত মানের অস্ত্র তৈরি হবে। ইউরোপ মহাদেশের হাঙ্গেরিতেও সাম্প্রতিক তৈরি করেছে অস্ত্র কারখানা। ইউরোপের একাধিক রাষ্ট্রে বর্তমানে তুরস্ক একটার পর একটা সামরিক কারখানা তৈরি করছে এবং সেই দেশগুলিতে সামরিক বেসও নির্মাণ করছে। আগামী দিনে তুরস্ক গোটা এই অঞ্চল ব্যাপী অন্যতম প্রধান সামরিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। তাই ইসরায়েল খুব সহজে তুরস্কের সঙ্গে যুদ্ধ করে সুবিধা করতে পারবে না, একথা স্পষ্টই বলে রাখা যায়। এখন প্রশ্ন যেটা হলো, রিসেপ তাইপ এরদোয়ানের আসল অভিপ্সা কি? সে যদি মনে করে ইসলামিক রাষ্ট্রগুলিকে ঐক্যবদ্ধ করে ইসরায়েলের বিরুদ্ধে একটা শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলা, সেই কাজ কিন্তু বর্তমানে রিসেপ তাইপ এরদোয়ানের জন্য খুব কঠিন নয়। তবে পরিশেষে আপনাদের আর একটা ভালো খবর শোনাই। আমরা ইসলামিক নেটো তৈরির বিষয়ে খুব একটা আশার আলো দেখতে না পেলেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি ধীরে ধীরে মুসলিম রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি করছে। সিরিয়াকে নিয়ে যখন ইসরায়েল নতুন করে যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে, সেই আবহেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সিরিয়ার রাষ্ট্রপতি আহমেদ আল শারাকে পাকিস্তান সফর করবার জন্য সরকারিভাবে আমন্ত্রণ জানালো। এই সময়ে পাকিস্তানের দুদিনের রাষ্ট্রীয় সফর করছিলেন সিরিয়ার বিদেশমন্ত্রী আসাদ হাসান আল শাইবানি। এই আল শাইবানি জীবনে প্রথম এলেন পাকিস্তানে, তবে সিরিয়া থেকে 19 বছর পর কোন বিদেশমন্ত্রী এলেন পাকিস্তানে। আর তারপরেই
সরাসরি আহমেদ আল শারাকে পাকিস্তানে আসার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। তাহলে তুরস্ক যখন সিরিয়ার সঙ্গে সামরিক কূটনৈতিক সম্পর্ককে শক্তিশালী করছে, তখন ইসলামিক নেটোর সদস্য পাকিস্তান এই আল শারাকে আমন্ত্রণ জানাচ্ছে। ওদিকে সৌদি আরব 1.6 বিলিয়ন ইউএসডি পরিমাণ টাকা দিচ্ছে তুরস্ককে, যে টাকা দিয়ে অস্ত্র পাঠাতে নির্দেশ দিচ্ছে এই সিরিয়া দেশে। তাই আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই এই মুসলিম নেটোর সদস্য রাষ্ট্রগুলির মধ্যে একটা ঘনিষ্ঠ যোগাযোগ এবং বোঝাপড়া তৈরি হচ্ছে। ধীরে ধীরে এই ইসলামিক রাষ্ট্রগুলি যাতে ঐক্যবদ্ধ হতে পারে এবং ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, সেই বিষয়ে কিন্তু ঐক্যমত তৈরি হয়েছে। এখন বাকিটা দেখার ইসরায়েল কিভাবে মোকাবেলা করার চেষ্টা করে, কিভাবে ছোবল মারার চেষ্টা করে এই মধ্যপ্রাচ্যে, যাতে করে আরো দীর্ঘমেয়াদী অশান্তি তৈরি হয়। তবে ইন্টারেস্টিংলি আমেরিকা যুক্তরাষ্ট্র এই সব কিছুর পিছনে রয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। ইসরায়েল যখন আক্রমণ চালালো সিরিয়াতে, তার আগেই আমেরিকাকে জানিয়েছিল, কিন্তু তারপরে আমরা দেখলাম যে আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নিন্দা করেছে যে সিরিয়ার উপরে নতুন আক্রমণ মোটেই বাঞ্ছনীয় নয়। তাই ইরান যে পথে হাঁটছে, সরাসরি আমেরিকাকে পরাস্ত করতে না পারলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আর সেই কাজ যখন ঐক্যবদ্ধভাবে ইরানকে নিয়ে এই মুসলিম নেটো করতে পারবে, সেই দিনই মুক্তি আসবে মধ্যপ্রাচ্যের বলে আমাদের অভিমত। এরই সাথে আমরা এই ভিডিও শেষ করলাম। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন।